বইটা উল্টে পাল্টে দেখতে দেখতে চোখ লেগে এলো ফারহার। টেবিলের উপরে মাথা রেখেই চোখ বুজল। মেদহীন ওদরে বলিষ্ঠ হাতের স্পর্শে সর্বাঙ্গ কেঁপে উঠল কিঞ্চিত। মস্তিষ্ক সজাগ হয় তৎক্ষণাৎ। উঠে গিয়ে বুঝতে পারল কেউ একজন ঝুঁকে আছে তার দিকে। মানুষটাকে লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ। নামটি স্মরণে আসতেই আঁতকে ওঠে সে। লজ্জায় জর্জরিত হয় হৃদয়। ছাড়ুন, সরুন, চিৎকার করব, আম্মুকে ডাকবো। ছাড়বো না, সরবো না, চিৎকার করো, ডাকো আম্মুকে। কথাগুলো সুন্দর করে গুছিয়ে বলে দিল তাসফিন। বুলি ফুরিয়ে এলো ফারহার। একা সে, লোকটা এবার তাকে আস্ত গিলে খাবে। দেখুন, আল্লাহর দোহাই লাগে, ছেড়ে দিন। নৈশব্দে হাসলো তাসফিন। হাসিটুকু রয়ে গেল আড়ালে। পেছনে থাকার দরুন তাসফিনের স্বচ্ছ হাসিটা দেখতে পেল না ফারহা। কি যেন বলছিলে? আমার সাথে যাবে না, কি করব করে দেখাতে, তাই তো? অলংকার পরানোর পর এটাই বলেছিল ফারহা। কথাগুলো মনে পড়তেই কপাল বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল। আল্লাহ, মাফ করে দেন, আমি ভুল করে বলে ফেলেছি। এবারেও হাসলো তাসফিন। উল্টো প্রশ্ন করে বসলো, তার মানে আমার সাথে যাবে? না। তড়িৎ গতিতে বলে ওঠে ফারহা। চোয়াল শক্ত হয়ে এলো ফারহার। ওদরে চাপ তীব্র হলো। কি বললে? উফ! ব্যথাতুর কণ্ঠে চিৎকার করে ওঠে ফারহা। একটু আগেই খাবার খেয়েছি, এভাবে পেট চাপলে বমি করে দেব। বাচ্চা সুলভ কথাগুলো দুর্বল করছে তাসফিনকে। নিম্নাষ্ঠ কামড়ে ধরে সে। বয়স কত? অধর কম্পিত হচ্ছে ফারহার। কষ্টে বলার প্রয়াস চালায়। কি? 17। নয়ন স্থির হলো তাসফিনের। অর্থাৎ 1 বছর পূর্বে তাদের বিয়ে হয়েছিল। তখন ফারহার বয়স ছিল তবে 16। তাসফিন কি তবে বাল্যবিবাহ করেছিল? অবাক হয়ে তাকিয়ে রইল ক্ষণকাল। যদি ডিপার্টমেন্টের কেউ জানতে পারে তাহলে কি হবে? তার বউ তো এখনো নাবালিকা। কানের লতিতে উষ্ণ ছোঁয়া পেয়ে মোষ রাখতে যাচ্ছে ফারহা। ফিসফিসিয়ে হাসি টোনে বলল, এত ছোট কেন? কম্পিত হলো ফারহার বক্ষস্থল। একই টোনে পাল্টা প্রশ্ন করল, আপনি এত বড় কেন? দ্রিম দ্রিম শব্দটি প্রগাঢ় হচ্ছে। চুলের ভাঁজে হাত আবিষ্কার করলো ফারহা। সেই হাতটি ধীরে ধীরে চুল গলিয়ে প্রবেশ করছে গলদেশে। পেছন থেকে গলা পেঁচিয়ে ধরল তাসফিন। নেত্র পল্লব কেঁপে কেঁপে উঠছে ফারহার। সুখ! চকিত দৃষ্টি ফিরিয়ে নিল ডানে। সহসা তাকালো তাসফিন। চোখাচোখি হয় দুজনের। একে অপরের দিকে চেয়ে আছে নিষ্পলক। নাক ছুঁই ছুঁই। অধরের কিঞ্চিত দূরত্ব ঘুচিয়ে দিলে বোধ হয় বেশ হতো। মস্তিষ্কে সুখ শব্দটি গেঁথে আছে। চোখে চোখ রেখে তাসফিন বলল, ফারহা অর্থ কি জানো? সুখের প্রতীক। নিদারুণ ভঙ্গিতে ওষ্ঠদ্বয় কাঁপছে ফারহার। চঞ্চল অধর ভাজে লেপ্টে থাকে কথাদের মেলা। অথচ আজ টু শব্দটিও নেই। তাকিয়ে আছে অবাক নেত্রে। ঠোঁটের নিচে গাঢ় কালো তিলটা চুম্বকের ন্যায় টানছে তাসফিনকে। ফর্সা মেয়েদের শরীরের তিলগুলো চকচক করে চমৎকার ভাবে। বক্ষপটে জাগ্রত হলো এক অদম্য ইচ্ছে। তা কি বাস্তবায়ন করা উচিত? মিটিমিটি তারা জ্বলছে আকাশের বুকে। চাঁদটা মাঝে মধ্যে দেখা যায়, আবারও আড়াল হয়ে যাচ্ছে কালো মেঘের পেছনে। বাইরের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা গাছগুলোর পাতা দুলছে বাতাসে। পাখিদের ডানা ঝাপটানোর শব্দ দূর থেকে ভেসে আসছে। সঙ্গে ভেসে আসা ঝিঝি পোকার ডাক রাতের নিস্তব্ধতাকে আরো গভীর করে তুলছে। নদীর জলের মৃদু প্রবাহ, তরঙ্গের শব্দটি বাদ যায় কেন? এই নীরব রাত্রি শুধু প্রকৃতির নয়, মানুষের মনকেও স্পর্শ করে। একাকী রাতের নরম পরশে মনের গহীনে লুকিয়ে থাকা ভাবনাগুলো জেগে উঠেছে। স্মৃতিগুলো হাতছানি দেয় মানসপটে। দরজার কপাট ঠাস করে বন্ধ করে দিল ফারহা। দরজার ওপাশ থেকে চেঁচিয়ে উঠল ফারহা, আরেকবার আমার রুমে আসলে আপনার পা ভেঙে দেব। ওপাশে দাঁড়িয়ে থাকা লোকটা চোয়াল শক্ত করে নিল। গম্ভীর কণ্ঠে বলল, ওই, বাইরে এসে আমার সামনে দাঁড়িয়ে বলো। শখ কত, আসবো না বাইরে। চুপটি করে বসে রইল ফারহা।
ক্লিন শেভ করা গালে হাত বুলায় তাসফিন। মনে জাগ্রত অদম্য ইচ্ছাটা চাপা পড়ে গেল। তিলের ওপর ঠোঁট ছোঁয়ানোর পূর্বেই মেয়েলি কণ্ঠস্বর কর্ণ স্পর্শ করল। আরিফা আহমেদ ডাকছে ফারহাকে। তাসফিন অপেক্ষা করল না, ছেড়ে দিল তৎক্ষণাৎ। উঠে বাইরের দিকে পা বাড়ায়। দৌড়ে এসে দরজাটা তখনই বন্ধ করে। সাহসিকতা দেখায় ফারহা। শব্দবিহীন হাসল তাসফিন। অধর কোণে ঝুলছে দুষ্টু দূরবোধ্য হাসিটা। শাসানোর সহিতে দরজায় হাত রেখে বলো, পরের বার ধরলে কাঁচা চিবিয়ে খাবো, মনে থাকে যেন। অপেক্ষা করল না তাসফিন, চলে গেল নিজ বরাদ্দকৃত কক্ষে। ফাঁকা ঢোক গিলল ফারহা। পরের বার কি করবে? দরজায় ফের টোকা পড়ল। আঁতকে ওঠে ফারহা। তাসফিন কি ফিরে এসেছে? ফারহা, এই ফারহা! মায়ের কণ্ঠস্বর। হাঁপ ছেড়ে বাঁচল ফারহা। উঠে গিয়ে দরজাটা খুলে দিল। হুড়মুড়িয়ে ভেতরে প্রবেশ করলো আরিফা আহমেদ। কি হয়েছে মা? হঠাৎ আমার ঘরে এলে যে? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আরিফা আহমেদ। ওপর নিচ পরখ করে বললেন, তোকে এই গহনাগুলো কে দিয়েছে? নিশ্চুপ ফারহা। এগুলো খোলেনি, অথচ এখন না খোলায় জবাবদিহিতা করতে হচ্ছে। এখন সে করবে তো করবে কি? অস্থির কণ্ঠে বলল, মা এগুলো তো তাসফিন দিয়েছে, তাই তো? ওপর নিচ মাথা দোলায় ফারহা। অর্থাৎ তাসফিন দিয়েছে এগুলো। তেতে উঠল আরিফা আহমেদ। ব্যস্ত হাতে খুলতে নিলেন গহনাগুলো। পড়তে হবে না এগুলো, খুলে ফেল। ফারহা তাকিয়ে আছে। কি করবে এখন সে? ব্যস্ত পায়ে ভেতরে এলেন শায়লা আহমেদ। কি রে তুই? শুধু শুধু এরকম অপদস্থ করছিস কেন মেয়েটাকে? ফারহা, এদিকে আয় তো। ফারহাকে নিজের দিকে টেনে নিল শায়লা আহমেদ। শাসানোর সহিতে আওড়ালো, ওর স্বামী ওকে এগুলো দিয়েছে, তাতে তুই শাশুড়ি হয়ে এত নাক গলাতে আসছিস কেন? মুখখানি চুপসে গেল আরিফা আহমেদের। তিনি এখনো রেগে আছে তাসফিনের ওপর। দুজনের মধ্যে কথোপকথন শুরু হয়েছে। ফাঁক বুঝে কেটে পড়ল ফারহা। আপাতত উদ্দেশ্য হচ্ছে কলেজে যাওয়া। বাড়িতে থাকলে একদিকে বাঘ তো অন্যদিকে ভাল্লুক। অবশ্য ভাল্লুক হিসাবে মাকে ভয় লাগছে না, কিন্তু বাঘ, তাসফিন তো কাঁচা খাবে তাকে। মেঘাচ্ছন্ন দুপুর, আকাশ জুড়ে ঘন মেঘের চাদর। সূর্যের আলো ম্লান হয়ে আসছে। চারপাশে একটা ধূসর ভাব ছড়িয়ে পড়েছে। বাতাস ভারী, যেন বৃষ্টি নামার অপেক্ষায়। পাখিরা নীরব, গাছের পাতা স্থির। আর দূর কোথাও বাজ পড়ার ক্ষীণ শব্দ শোনা যায়। সুখের একটা মিশ্র আবেশ ছড়িয়ে থাকে হৃদয়ে। জিপ গাড়িতে বসে আছে নূপুর, ঝুমুর আর মাহির। সামনে ড্রাইভ করছে সৌহার্দ্য। এই তো আর কিছুটা পথ গেলেই তারা পৌঁছে যাবে আহমেদ মঞ্জিলে। মুখ ভার করে বসে আছে ঝুমুর। তার আসার মোটেও ইচ্ছে ছিল না। ওইদিকে তার পড়া এখনো শেষ হয়নি, সামনে পরীক্ষা, অথচ এখন ঝুমকা বয়ে এখানে আসতে হলো। এইসব নিরিবিলি শহর থেকে দূরে গ্রামীণ পরিবেশ মোটেও তার পছন্দ না। ভাগ্যক্রমে আসতে হলো। কতবার না করলো সে আসবে না, অথচ রুবেনা সে ফোন করে কড়াভাবেই বলেছে আসতে। ওরা নাকি তাসফিনের বউ নিয়েই ফিরবে। প্রথমে অবাক হয়েছিল ঝুমুর। ওই বাচ্চা মেয়েটাকে আবারও বাড়ি বয়ে নিয়ে যেতে হবে? মাহিরকে চাদরে ভালো করে মুড়িয়ে দিয়েছে নূপুর। সাইফুল আসেনি ওদের সঙ্গে। সে বরাবরই ব্যস্ত মানুষ, আজকেও তাই হলো। কাপড় চোপড় গুছিয়ে ছুটতে হয়েছে রাজশাহী। লোকটা তাদের খুব কমই সময় দেয়। ভালো হয়েছে সে বাপের বাড়ি আছে, না হলে একা একা কোমরে একেবারে মরতে হতো তাকে। শেষ 1 বছর আগে এসেছিল, এরপর আর আসা হয়নি। ফলস্বরূপ জায়গাটা ভুলে গিয়েছে নূপুর। কিরে সৌহার্দ্য, আর কত দূর? স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলল সৌহার্দ্য। এই তো চলে এসেছি। মঞ্জিলের কাছাকাছি আসতেই গাড়ি পেছনে পার্ক করলো সৌহার্দ্য। নেমে এলো সবাই। গাড়ির শব্দ শুনে বাইরে বেরিয়ে এলো স্নেহা। সৌহার্দ্যকে দেখেই মনটা নেচে উঠল তার। দালানের ভেতরে প্রবেশ করা রুবেনা শেখ এগিয়ে এসে মাহিরকে কোলে তুলে নিলেন। নানু ভাই, নানি। মাহিরের আধো আধো কণ্ঠস্বর শুনে হৃদয়টা শীতল হয়ে গেল রুবেনা শেখের।
নাক মুখ কুঁচকে ভেতরে এসেছে ঝুমুর। কতদিন এখানে থাকতে হবে? সিঁড়ি বেয়ে নিচে এলো নবীন আহমেদ। আরিফা আহমেদ বেরিয়ে এলেন। নূপুর স্বভাব সুলভ তাদের সঙ্গে আন্তরিকতা ভাবে কথা বলল। আন্টি, নূপুর কোথায়? আরিফা আহমেদ চায়ের ট্রে সাজিয়ে বলেন, ও তো কলেজে গেছে। পাশে দাঁড়িয়ে কুটকুট করে বিস্কিট খেতে ব্যস্ত স্নেহা। স্নেহাকে উদ্দেশ্য করে বলল নূপুর, তুমি যাওনি? হাত থেমে গেল স্নেহার। আজকেও সে বাহানা দেখিয়ে কলেজে যায়নি। আসলে আপু ও তো 1 নম্বরের পড়া চোর। রান্নাঘরে প্রবেশ করেই কথাটা বলল শাইলা আহমেদ। নূপুর ঠোঁট টিপে আসলো। স্নেহা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে মায়ের দিকে। সে পড়া চোর নাকি ফারহা? মা, আমি কিন্তু যাই কলেজে। আজকে আমার শরীরটা খারাপ, এই জন্য। সহসা চোখ পাকিয়ে তাকালো সাহেলা আহমেদ। আজকে না তাদের টেস্টের রেজাল্ট দেওয়ার কথা? ও, রেজাল্টের কথা শুনতেই তোর শরীর খারাপ হয়ে গেল, তাই না? রাগে দুঃখে ব্যথিত হয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলো স্নেহা। নূপুর দুঃখ প্রকাশ করে বলল, থাক না শাইলা আন্টি, মেয়েটাকে শুধু শুধু ওরকম করে কেন বললেন? কাচের প্লেটগুলো মুছে নিচ্ছে শায়লা। হাত চালাতে চালাতেই আওড়ালো, ওর কথা ধরো না তো, পড়তেই চায় না। আবারও রান্নাঘরে আগমন ঘটে স্নেহার। রেখে যাওয়া বিস্কুটটা তুলে নিয়ে ফের গটগট করে বেরিয়ে গেল। হতাশ হলেন শায়লা আহমেদ। দেখলে, গায়েও মাখেনি। আরিফা আহমেদ চিন্তিত কণ্ঠে বলেন, আজকে তো রেজাল্ট দিবে। আল্লাহ জানে ফারহা কি করেছে। শায়লা আহমেদ হাসলেন উনি। যাই হবে ভালোই হবে। অনেক দিন ধরে টানা বৃষ্টি শেষে আকাশ যেন নতুন রূপে ধরা দিল। সূর্যের সোনালী আলো ধীরে ধীরে মেঘের আবরণ সরিয়ে চারপাশে ছড়িয়ে পড়ছে। ভেজা গাছের পাতা রোদের স্পর্শে চকচক করে উঠছে, ঠিক যেন টলমল সোনার ফোঁটা। নীল আকাশে এখনো কিছু তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, যেন প্রকৃতি তার ছুঁয়ে যাওয়া শেষ স্মৃতিগুলো ধরে রাখতে চায়। বাতাসে এক ধরনের নির্মলতা, যেন ধোয়া মোছা স্বপ্নের মতো। রোদে শুকাতে দেওয়া বৃষ্টি স্নাত পথঘাট থেকে এক ধরনের উষ্ণ বাষ্প উঠছে, যার সাথে মিশে আছে ভেজা মাটির সোঁধা গন্ধ। কলেজ থেকে বের হয়েছে ফারহা। এক রাশ বিরক্তি নিয়ে হেঁটে চলেছে সামনের দিকে। মন্টুর চায়ের দোকানে এসে বেঞ্চে বসে রইল চুপচাপ। ম্যাডাম, পরিচিত কণ্ঠস্বর। ঘাবড়ে গেল ফারহা। ঘাড় ফিরিয়ে তাকালো ডান দিকে। বুকে হাত গুজে টান টান হয়ে দাঁড়ানো তাসফিন। তাসফিনকে দেখে পিলে চমকে ওঠে ফারহার। আপনি আপনি আমার পিছু পিছু কি করছেন? নিম্নাষ্ট কামড়ে হাসলো তাসফিন। ফিসফিসিয়ে বলল, বইয়ের থেকে কিছু চাই, তাই এসেছি। আহাম্মক বনে গেল ফারহা। লজ্জায় আড়ষ্ট হলো মুহূর্তেই। সি, বেশরম, একটু লজ্জা নেই আপনার? এরকম ভাবে ছোট মেয়েদের সামনে এইসব বলছেন? গা দুলিয়ে হেসে ফেলল তাসফিন। গা পিত্তি জ্বলে উঠল ফারহার। উঠে দাঁড়ালো তৎক্ষণাৎ। হাঁটা ধরে সামনের দিকে। এমনিতেই মন খারাপ তার। পরীক্ষায় ডাব্বা খেয়েছে সে। হবেই তো, জেদ করে ইতিহাস পরীক্ষাটা দিলই না। আর দিলেই বা কি হতো? সালের মধ্যে তো 3টা সাল মাত্র মুখস্থ। 1971, 21শে ফেব্রুয়ারি আর 16ই ডিসেম্বর। আর তো কিছুই জানে না। রাগে দুঃখে কষ্টে ফুঁসছে ফারহা। আজকে তোমার রেজাল্ট কার্ড দিয়েছে না? আরেক দফা চমকে ওঠে ফারহা। এই লোকটা কি করে জানলো রেজাল্টের কথা? এ মা, সে তো ফেলটুস কুমারী। এবার মুখ কোথায় লুকাবে? ফ্যাল করে তাকিয়ে আছে ফারহা। ভুরু উঁচিয়ে শুধায় তাসফিন, কি হলো, দাও রেজাল্ট কার্ড। হাত কাঁপছে থরথর করে। পালাতে পারলে বোধহয় ভালো হতো। এই লজ্জা নিয়ে কোথায় যাবে সে? শেষমেশ স্বামী নামক আসামির সামনে প্রেস্টিজ পান্সার হয়ে যাবে তার। বাংলায় 60, ইংরেজিতে 70, ভূগোলে পঞ্চম 50, আইসিটিতে 77, ইতিহাসে 0। রেজাল্ট কার্ড জোরে জোরে পড়ছে তাসফিন। বটগাছের নিচে বসেছে বেঞ্চের ওপর। তাসফিনের ঠিক সামনে নত মস্তকে দাঁড়িয়ে আছে ফারহা। লজ্জায় কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে রীতিমতো। এত লজ্জা রাখবে কোথায়?
যেখানে তাসফিন নাকি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, তার উপরে একজন নেভি লেফটেন্যান্ট কমান্ডার, সেখানে ফারহা ফেলটুস কুমারী ছে। রেজাল্টের এই অবস্থা কেন? এগুলো মার্কস? সিরিয়াসলি? নত মস্তকে থাকা মেয়েটার মস্তক নেমে এলো থুতনিতে। এত লজ্জা রাখি কোথায়? আর পৌরনীতি, এটার কথা তো বললামই না। তেলে বেগুনে জ্বলে উঠল ফারহা। টান দিয়ে রেজাল্ট কার্ডটা টেনে নিয়ে কড়া কণ্ঠে বলল, তাতে আপনার কি? নিজের চরকায় তেল দিন, আর হ্যাঁ, আমারটা না দেখে নিজের বইয়েরটা দেখেন। সহসা হেসে ফেলল তাসফিন। বোকা বউ তার, সেই তো তার বউ, তাহলে এটা আবার কেমন কথা বলল? সহসা হেসে ফেলল তাসফিন। বোকা বউটা তার, সেই তো তার বউ, তাহলে এটা আবার কেমন কথা বলল? অপেক্ষা না করে নিজ পথে হাঁটতে লাগলো ফারহা। মেঠো পথ ধরেছে সে, পেছনে পেছনে আসছে তাসফিন। বউটা এমনিতেই এত পিচ্ছি, তার উপরে বস্তার মতো একটা ব্যাগ নিয়েছে কাঁধে। ব্যাগটা টেনে নিল তাসফিন। আকস্মাৎ এমন ঘটনায় আশ্চর্য হয় ফারহা। প্রতিক্রিয়া দেখালো না সে। আপাতত তার লাভই হচ্ছে, এত ভারী ব্যাগ বয়ে নিয়ে যেতে হবে না। রাস্তার ধারে আসা মাত্রই একজন বয়স্ক মহিলার সাথে দেখা হলো ফারহার। হাত টেনে ধরলেন সেই মহিলা। কিরে ফারহা, কে রে পেছনেরটা? ভেংচি কাটলো ফারহা, মুখ বাঁকিয়ে বলল, তোমার জামাই। সহসা হেসে ফেললেন সেই ভদ্র মহিলা। বুঝে গেছি। ঠোঁট টিপে হাসলো ফারহা। চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে তাসফিন। বউ তার যার তার জামাই বানিয়ে দিচ্ছে তাকে। আশ্চর্যের বিষয়, সময় পেরিয়ে যাচ্ছে আপন গতিতে। সবে 3:30 বাজে। আরো কিছুটা গেলেই আহমেদ মঞ্জিলে পৌঁছে যাবে ফারহা এবং তাসফিন দুজনে। ওই মহিলা কে ছিলেন? কণ্ঠস্বর গম্ভীর। সামনের দিকে হেলে দুলে হেঁটে যাচ্ছে ফারহা। তাসফিনের প্রশ্ন শুনে বলল, আপনার বউ। ব্যথাতুর কণ্ঠে চিৎকার করে উঠল ফারহা। পিঠে ছড়িয়ে থাকা চুলগুলো টেনে ধরেছে তাসফিন। আর একটা বাজে কথা বললে খুব খারাপ হবে। ফারহা মুখ কুঁচকে নেয়। তাহলে আমাকে কিছু জিজ্ঞাসা করবেন না? এত তেড়া কথা বলো কেন তুমি? আমি এমনই তেড়া, আমার সাথে কথা বলবেন না। নো প্রবলেম, আমি সোজা করে দেব। কথাটি বলেই চোখ টেপে তাসফিন। চোখ পাকিয়ে তাকালো ফারহা। চমৎকার হাসলো তাসফিন। ছোট আঙ্গুলটা টেনে ধরে ফারহার। শীর্ণ বদনে খানিক ক্ষীণ কেঁপে উঠল। আশেপাশে মানুষ থাকলে এত সাহস বাড়ে? ইস, আর একা থাকলে? পরের বাক্যটুকু বলল না তাসফিন। লজ্জায় আড়ষ্ট হলো ফারহা। মনে মনে গালি দিল তাকে। আপনি এত বেহায়া কেন? বউ লজ্জাবতী লতা তাই। চকিত ফিরে তাকালো ফারহা। তাকিয়ে রইল ক্ষণকাল। অতঃপর দৃষ্টি ফিরিয়ে ফের হাঁটতে লাগলো। দালানের কাছাকাছি আসা মাত্রই কুয়া থেকে পানি নিয়ে পা ধুয়ে ছুট লাগালো ভেতরে। তাসফিন হাসলো, নিজেও পা ধুয়ে নিল। এদিকে ফারহা ফের ছুটে এলো। ওহে লেফটেন্যান্ট সাহেব, আমার ব্যাগ দিন। লেফটেন্যান্ট সাহেব শুনতে ভারী মিষ্টি লাগে তাসফিনের নিকটে। বউ তার বুকে আগুন জ্বালছে, কিন্তু নেভাতে যে তার কাছেই আসবে সে কি তা জানে? বৃষ্টি থামার পর চারিদিকে একটা ভেজা স্নিগ্ধতা ছড়িয়ে আছে। কাঁচা রাস্তাগুলো কর্দমাক্ত হয়ে উঠেছে। প্রতিটি পদক্ষেপে পায়ের নিচে চপচপে শব্দ হয়। কোথাও কোথাও ছোট ছোট জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যেখানে বৃষ্টির ফোঁটার প্রতিচ্ছবি এখনো খেলে বেড়াচ্ছে। কিছু জায়গায় জমে থাকা কাদার ওপরে এলাকার শিশুরা খালি পায়ে দাপাদাপি করে। আর কোনো কোনো জায়গায় সাইকেল কিংবা গাড়ির চাকার। কফির কাপ হাতে বাইরে বেরিয়ে এসেছে ঝুমুর। না, ততটাও খারাপ লাগছে না আজ। আশেপাশের পরিবেশটা নিদারুণ, আর অনুভূতিও দিচ্ছে নিদারুণ। গাছের পাতাগুলো তখনও ভেজা। কিছু পাতা থেকে টুপটুপ করে পানি ঝরে পড়ছে। রাস্তার পাশে ফুটপাতের কিংবা মাটির উপরের বৃষ্টির পানিতে ধুয়ে যাওয়া শুকনো পাতাগুলো জড়ো হয়ে আছে। কিছুটা দূরেই গরুর গোশতগুলো আলাদা করতে ব্যস্ত নবীন আহমেদ। হাতে রক্ত, হাতে চাপাতি নিয়ে গোশত আলাদা করতে ব্যস্ত। নাক মুখ কুঁচকে নিল ঝুমুর। ওষ্ঠপুট হতে বেরিয়ে এলো ইয়াক শব্দটি। অদ্ভুত শব্দটি শুনে চোখ তুলে তাকালো নবীন।
পাশে বসে থাকা ছোট্ট মাহির সবটাই দেখছিল। খালামণিকে দেখে আঁকড়ে ধরে মুহূর্তের মধ্যেই। খালামণি গোশত, আধো আধো কণ্ঠস্বর। ঝুমুর চোখ বাঁকিয়ে তাকালো। কেমন গন্ধ বের হচ্ছে। নবীন হাসলো ঝুমুরের নাক মুখ কুঁচকে নেওয়া দেখে। কি ম্যাডাম, সব ঠিকঠাক তো? প্রত্যুত্তরে কিছুই বলল না ঝুমুর। মাহিরকে তাড়া দিয়ে বলল, মাহির, তোমার আম্মু ডাকছে, তাড়াতাড়ি যাও। মাহির পা বাড়ায় দালানের দিকে। কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছেন কেন? গোশত রেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নবীন। অস্বস্তিতে পড়ে গেল ঝুমুর। না, দেখছি বড়লোক বাপের বড়লোক মেয়ে কিভাবে নাক মুখ কুঁচকে নিচ্ছে। দাঁত কিরমির করলো ঝুমুর। অভদ্র কোথাকার। পেছন ফিরে যেতে স্লিপ খেয়ে কর্দমাক্ত জায়গায় ঠাস করে পড়ে গেল ঝুমুর। মা গো! ব্যথাতুর কণ্ঠে চিৎকার করে উঠল ঝুমুর। আকস্মিক সবটা ঘটে যাওয়াতে হো হো করে হেসে উঠল নবীন। নবীনের হাসিতে চমকে ওঠে ঝুমুর। পুরো শরীরে কাদা লেগে আছে। কফির কাপটা পড়ে আছে অবহেলায়। রাগান্বিত স্বরে বলল, এই, এভাবে হাসছো কেন তুমি? একটা মেয়ে পড়ে গেছে, তাকে না তুলে অভদ্রের মতো হাসছো? ভাবলে ক্ষীণভাবে উঠে দাঁড়ালো নবীন। বেশি অ্যাটিটিউড দেখালে এমনই হয়। নাকের ডগা ফুলে ওঠে ঝুমুরের। এগিয়ে এলো নবীন, হাত বাড়িয়ে ওঠাতে চাইল ঝুমুরকে। ঝুমুরও কম যায় না, হাত টেনে ধরে। নিজে উঠে দাঁড়িয়ে ফেলে দেয় নবীনকে। হেসে উঠল খিলখিলিয়ে। এটা কি করলে? ভুরু কুচকে শুধায় নবীন। কোমরে হাত উঠিয়ে দাঁড়ালো ঝুমুর। একটু আগে হাসছিলেন না, ওইটার বদলা নিলাম। এদিক সেদিক দুলতে দুলতে দালানের ভেতরে চলে গেল ঝুমুর। আহামক বনে গেল নবীন। ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল রমণীর যাওয়ার পানে। বৃষ্টির পর পরিবেশটা সবকিছুই যেন একটু বেশি সতেজ হয়ে উঠেছে। চারপাশের গাছপালা আরো সবুজ দেখায়, যেন প্রকৃতি নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। বাতাসে একটা শীতলতা, মাটির ভেজা গন্ধ আর গাছের পাতায় জমে থাকা পানির ফোঁটাগুলো রোদে ঝিলমিল করে ওঠে। নদীর পানি বৃষ্টির কারণে একটু বেড়ে গেছে, আর তীরে জমে থাকা কাদায় ছোট ছোট ঢেউ আশ্রয় পড়ছে। গাছের পাতায় বসে থাকা পাখিগুলো ধীরে ধীরে গলা ছেড়ে ডাকতে শুরু করেছে, যেন প্রকৃতির এই বদলে যাওয়া সৌন্দর্যকে স্বাগত জানাচ্ছে। দূরে কোথাও রামধনু দেখা যায়, যার 7টি রং আকাশের সৌন্দর্য আরো বাড়িয়ে দেয়। আর রাতের আকাশ হলে তো কথাই নেই। রান্নাঘরে থালা বাটিগুলো গুছিয়ে রাখছেন আরিফা আহমেদ। এগিয়ে গেল তাসফিন। গলা খাকারি দিয়ে নিজের অস্তিত্ব প্রমাণ দিচ্ছিল তাসফিন। আর চোখে তাকায় আরিফা আহমেদ। কাটকাট কণ্ঠে শুধায়, এখানে কি চাই? আপনার মেয়েকে চাই। স্পষ্ট জবাব। অবাক হলেন তিনি। পেছনে ফিরে তাকালেন। সোজা সাপটা তাগানোর পূর্বে হাতে আরো একটি হাতের স্পর্শ পেল। আম্মু। নমনীয় কণ্ঠস্বর। চমকালেন আরিফা আহমেদ। আই এম সরি আম্মু, আমি আপনার মেয়েকে না দেখে ফেলে চলে গিয়েছিলাম। প্লিজ আম্মু, আমাকে ক্ষমা করে দিন। আপনার মেয়ে চাই আমার। যদি ভালোই ভালোই দিয়ে দেন তাহলে ভালো, আর না দিলে কিন্তু আমি খারাপ হব। অবাক নেত্রে তাকাচ্ছেন আরিফা আহমেদ। ছেলে হুমকি দিচ্ছে তাকে? ভালো হবে না তুমি? বাঁকা হাসল তাসফিন। আপনার চঞ্চল মেয়ে ভালো হতে দিল কই? কেন, কি করেছে আমার মেয়ে? ঠোঁট উল্টে নেয় তাসফিন। শাশুড়ির কাছে বলতে চাই না আপাতত। ছাড়ো, ফাজিল ছেলে। মেয়ে নিতে শাশুড়িকে হাত করতে এসেছো? গা দুলিয়ে হেসে বলল তাসফিন। এটাই আমার শাশুড়ি, একদম আমার মতো বুদ্ধিমতী। সব কাজ শেষে লাইটটা অফ করে দিলেন আরিফা আহমেদ। এবার বলো, কি চাই? আমার নিষ্পাপ বাচ্চা বউটা দিয়ে দিন, তাকে আমার লাগবে, খুব করে লাগবে। মুগ্ধ নয়নে তাকালেন আরিফা আহমেদ। এমন একটা ছেলে চেয়েছিলেন ফারহার জন্য, তবে কি তার ইচ্ছাটা পূরণ হলো? এই রাত বিরাতে পড়তে হয়েছে সবাইকে বিপাকে। পুরো এলাকায় কারেন্ট নেই। এখন রাত বাজে 12:30 ছুঁই ছুঁই। বড় আম গাছের কিছুটা বেঁকে গিয়ে কারেন্টের পিলারের ওপরে পড়েছে। ফলস্বরূপ কারেন্ট চলে গিয়েছে পুরো এলাকার।
এলাকার স্থানীয় ব্যক্তিরা মিলে গিয়েছিল কারেন্টের অফিসে, লোক এসেছিল, কিন্তু এই আধারে এত কিছু করা সম্ভব নয়। দিনে আকাশ ভালো থাকলেও রাতের আকাশটা খুব একটা ভালো নয়। তাদের বক্তব্য, কাল সকালে আসবে, গাছটা আগে সরাতে হবে। আধার রাত, চাঁদটা লুকিয়ে আছে মেঘের আড়ালে, নারকেলের বাগানের গাছগুলো নড়ছে বারবার, অন্ধকার দালানে কিছুই ঠিকঠাক দেখা যাচ্ছে না। রুমে হারিকেনের আলোতে আলোকিত হচ্ছে। বিছানা গুছিয়ে রাখছে ফারহা। কারোর পদধ্বনি কর্ণকুহর হওয়া মাত্রই থমকায় সে। পেছনে ফিরে তাকানোর ফুসরত নেই। তার পূর্বেই কেউ আঁকড়ে ধরেছে তাকে। ভয় পেল ফারহা, কম্পিত সুরে শুধায়, কে? মিসেস শেখ, ভয় পাচ্ছেন আপনি? হৃদয় জুড়ে ছড়িয়ে গেল এক চাপা অনুভূতি। পায়ের নিচের থেকে শিশির অনুভূতিটা একটু একটু করে মিশে যাচ্ছে অস্তিত্বের মাঝে। নিস্তব্ধ কালো মেঘ ঢাকা রাত, আকাশ জুড়ে ভারী মেঘের চাদর। চাঁদ তারার আলো ঢেকে গেছে গভীর অন্ধকারে। বাতাসে এক ধরনের চাপা নিস্তব্ধতা, যেন প্রকৃতিও নিঃশব্দে শ্বাস নিচ্ছে। দূর কোথাও বাজ পড়ার আবছা আলো অন্ধকার আকাশকে মুহূর্তের জন্য ছিন্ন ভিন্ন করে দিচ্ছে, তারপর আবার সবকিছু গাঢ় কালোতে মিশে যায়। কেবল মাঝে মধ্যেই কোনো কুকুরের ডাক ভেসে আসে এবং হালকা বাতাসের শো শো শব্দ কানে আসছে। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি, তার সঙ্গে মেঘের গম্ভীর গর্জন। এমন রাতের শুনশান নীরবতা মন আঙিনায় শান্তির বার্তা নিয়ে এসেছে। আঙ্গুলের ভাঁজে আঙ্গুল ছুঁয়ে দিচ্ছে, নাকের ডগায় সুড়সুড়ি লাগছে ফারহার। এ কেমন অনুভূতি! আজ প্রথম সেই নিষিদ্ধ অনুভূতির সঙ্গে পরিচয় হলো তার। আমার অসহ্য লাগছে, আল্লাহর দোহাই লাগে ছাড়ুন। নৈশব্দে হাসল সেই পুরুষ। অনুভূতিটা নতুন এই রমণীর জন্য, তবে ওর আদল পানে চাইলে যে এই নিষিদ্ধ অনুভূতিগুলো মস্তিষ্কে জেঁকে বসে। টুকরো টুকরো চুমু এঁকে দিচ্ছে কাঁধের ওপর। আবেশে আখিদয় বুঝে এলো ফারহার। কাঁপছে সে থরথর করে, কণ্ঠনালী কেঁপে কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে, ঢোক গিলছে বারে বারে। ছাড়ুন না প্লিজ। সে এগেইন, প্লিজ, সে এগেইন বেইব। অস্তিত্বে মিশে যাওয়া এক পুরুষ, যাকে চাইলেও অস্বীকার করতে পারবে না ফারহা। সরে গেল সেই অস্তিত্ব। চোখ মেলে তাকালো ফারহা। নতুন আরো একটি মুখায়ব নজরে এলো তার। এক পা দু পা করে এগিয়ে আসছে তার দিকে। পেছোতে লাগলো ফারহা কদমে কদম মিলিয়ে। বুক সেলফের সহিত ঠেকলো পিঠ, নত হলো মস্তক, কম্পিত হলো ওষ্ঠ জগর। দেখুন, আপনি যান না এখান থেকে। সে কি শুনল? হয়তো বা না। হাত ছুঁয়েছে তার বুক সেলফ। চমৎকার হেসে বলল, এখন এত ভয় পাচ্ছ কেন? এমনিতেই তো চ্যাটাং চ্যাটাং কথা বলো। লজ্জায় ফের নত হলো মস্তক, নির্দ্বিধায় আওড়ালো, তখন আপনি দূরে থাকেন, এখন এত কাছে বলে ভয় লাগে? কথার পিঠে থামিয়ে বলে ওঠে তাসফিন, বাইরের পরিবেশ তুলনামূলক বেশি অন্ধকার। যদি রাত, তবে হয়তো ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। দূরের রাস্তার ধারে কুকুরের ঘেউ ঘেউ শব্দ। ঝড়ো বৃষ্টির মাঝে মাটির গন্ধ আর ভিজে পাতার সোধা গন্ধ বাতাসে মিশে আছে। হালকা হাওয়া বইতে লাগলো। গাছের পাতাগুলো দোল খায়। মাঝে মাঝে জানালার কাছে টোকা দেয় কোনো ডাল। সব মিলিয়ে হারিকেনের আলোয় ভেতরের নরম উষ্ণতা আর বাইরের রহস্যময় অন্ধকার এক ধরনের বিপরীত অনুভূতি তৈরি করে, একটি ঘরোয়া শান্তিময় অনুভূতি তৈরি করে। হারিকেনের কমলা রং মৃদু আলোতে আলোকিত হয়ে উঠেছে কক্ষ। জানালার কাছে ঝুলানো সফেদ পর্দা ভো ভো শব্দ করে তুলছে। কমলা রঙা আলো মুখশ্রী জুড়ে ফুটে উঠেছে ফারহার আদলে। পায়ের নিচের শীতলতা অনুভব করছে ফারহা। বুকের দ্রিম দ্রিম শব্দটি প্রগাঢ় হচ্ছে। আচ্ছা, এই যে বেকতিক হৃদয় স্পন্দন কি শুনতে পাচ্ছে তাসফিন? হয়তো বা, আবার হতে পারে হ্যাঁ। যদি শুনে থাকে, তাহলে এর থেকে লজ্জার বোধ হয় আর কিছুই হবে না। কিশোরী বদনে অনুভূতির নতুন দোলা লেগেছে। হাতের ভাঁজে হাত মেশালো, অন্য হাত কানের পিঠে গলিয়ে স্পর্শ করলো গলদেশ। কম্পিত হলো সর্বাঙ্গ।
অসাড় হয়ে এলো দেহ, মন, আত্মা। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমার হবে, আমার হবে। বাক্যটি তীব্রভাবে কর্ণ স্পর্শ করলো ফারহার। আর কিভাবে তার হবে? সে তো সেই কবেই তার হয়েছিল। কিন্তু তিনি কি করলেন? তাকে ফেলে চলে গেল অসভ্য লেফটেন্যান্ট কমান্ডার। অভিমানের পাল্লা ভারী হলো, সেই সাথে আঁখি ফুটে জমা হলো নোনা জল, গড়িয়ে পড়ল গাল বেয়ে। ফুপিয়ে উঠল ফারহা, হব না, আর হতেও চাই না। আপনি আমাকে ফেলে চলে গিয়েছিলেন, ভুলিনি আমি, সব মনে আছে। বড় বলে 7 খুন মাপ ভাববেন? কখনো না। বক্ষে আলগোছে ধাক্কা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো ফারহা। পেছনের হাতে বলিষ্ঠ দুটো বাঁধনে আটকা পড়ল। মেদহীন ওদরে স্পর্শ করে সেই হাত দুটো মুখ ডোবাই কাঁধে। এই ছোট্ট শরীরে এত রাগ! উফ, ঝলসে যাব তো। ছাড়ুন আমায়, ইয়া আল্লাহ, এত নির্লজ্জ আপনি, ছাড়েন আমাকে। সশব্দে হাসলো তাসফিন, ব্যঙ্গ করে বলো, নির্লজ্জ তো এখনো হলামই না, তার আগেই বলে ফেললে। আমি কিন্তু মাকে ডাকবো। ডাকো সুন্দরী। ধস্তাধস্তি করছে ফারহা, অথচ নিজেকে ছাড়িয়ে নিতে ব্যর্থ সে। তোমার চোখের গভীরের নীলিমায় ডুবে যেতে চায় এক অনন্ত বিস্মরণে। নিজেকে শূন্য অনুভব করে ফারহা। দৃষ্টি ফেরায় ডান দিকে। একজোড়া গভীর আখিদ্বয় মেলে তার দিকে তাকিয়ে আছে সেই কাঙ্ক্ষিত মানুষটি। ধীরে ধীরে পা ফেলে এগিয়ে চলেছে নরম তুলতুলে বিছানার দিকে। চোখাচোখি হয় দুজনের। চোখে চোখ আদান প্রদান হচ্ছে প্রেমের অব্যক্ত কথাগুলো। এক বিশাল সমুদ্রের বুকে ভেসে চলেছে একটি জাহাজ। গভীর নীল জলরাশি, চারিদিকে যতদূর চোখ যায় কেবলই তরঙ্গের খেলা। হঠাৎই দিগন্ত রেখায় এক গুচ্ছ উঁচু ঢেউ দেখা যায়। সেই ঢেউগুলো ক্রমশ উঁচু হতে থাকে, দানবের মতো তেড়ে আসছে জাহাজের দিকে। মুহূর্তের মধ্যেই সাগরের বুক চিরে বিশাল জলরাশি আছড়ে পড়ছে জাহাজের গায়ে। প্রচণ্ড শব্দে পানি ছিটকে ওঠে, ঝাঁকি খায় জাহাজের কাঠামো, যেন দুলে ওঠে পুরো জাহাজটাই। ঢেউগুলো একের পর এক আঘাত আনছে, কখনো জাহাজের গা বেয়ে উঠে যাচ্ছে, কখনো আবার নিচে নেমে গিয়ে পরের ঢেউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। সমুদ্র পথে বিভিন্ন ধরনের অবৈধ ও বৈধ পণ্য পাচার করা হয়। অবৈধ পণ্য আন্তর্জাতিক চোরাচালান চক্রের মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে পাঠানো হয়। অদূরে দাঁড়িয়ে আছে একটি জাহাজ, ধীরে ধীরে তা এগিয়ে আসছে সামনের দিকে। এই প্রান্তে টহল দেওয়া জাহাজটা আপাতত 2-1 কমান্ডারের দায়িত্বে রয়েছে। জাহাজটা কাছাকাছি আসা মাত্র থামানো হলো সেটা। ভেতর থেকে বেরিয়ে এলো 2 লোক। একজন লেফটেন্যান্ট এগিয়ে গেলেন, ডকুমেন্টস দেখালো তারা। চোখ বুলিয়ে নিলেন ওরা। ওইদিকে জাহাজ থেকে বেরিয়ে আসা চোখ বুলিয়ে নিলেন লেফটেন্যান্ট, হাতের ইশারায় যেতে বলল তাদের। সামনাসামনি যাওয়া মাত্র আরেকটি জাহাজের সম্মুখীন হলো তারা। লোক দুটো একে অপরের মুখ চাওয়াচাই করছে। বসের কথা মতো এখনো একটাই টহলদারি জাহাজ থাকার কথা, অথচ এখন আরও একটি জাহাজ এসেছে। লেফটেন্যান্ট নাইম ইসলাম তার নির্দেশ, আরও একটি জাহাজ প্রবেশ করলো। কমান্ডাররা ভয়ে পিছিয়ে যেতে লাগলো। লোক দুটো পালানোর বৃথা চেষ্টা চালায়। তার পূর্বেই সপাটে চড় খেলো লেফটেন্যান্ট নাইম ইসলামের হাতে। এই, ওদেরকে ধরো। ভেতরে একজন কমান্ডার নাকাববন্দি করলো দুজনকে। ভেতরে চেকিং চলছে। বড় জাহাজের কন্টেনারের মধ্যে অবৈধ পণ্য লুকিয়ে পাচার করা হচ্ছে। কন্টেনারের মধ্যে বৈধ পণ্য দেখানো হয়েছে ওপরের দিকে, কিন্তু আসল উদ্দেশ্য অবৈধ পণ্য পরিবহন করা। কন্টেনারের ভেতরের খুলতেই নজরে এলো কিছু অবৈধ অস্ত্র। অবাক নেত্রে চেয়ে রইল নাইম ইসলাম। লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ আজকে ভীষণ কড়াভাবেই কমান্ড করেছেন যে এই দিকটায় টহলদারি বাড়িয়ে দিতে। হয়তো তিনি প্রথম থেকেই আন্দাজ করেছিলেন কিছু একটা। আপাতত এই অস্ত্রগুলো সঠিক স্থানে পৌঁছে দিতে হবে, আর লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখকে সব ইনফরমেশন পাঠাতে হবে। টুপটাপ করে বৃষ্টির ফোঁটা মাটিতে স্পর্শ করছে। টিনের চালে
ছলাৎ ছলাৎ শব্দটি প্রগাঢ় হচ্ছে। বাইরের পর্দাগুলো বাতাসে উঠছে এদিকে সেদিকে। দালানে থাকার দরুন বৃষ্টিটা অনুভব করা যাচ্ছে না। চিলেকোঠার ঘরটায় থাকলে বৃষ্টির এই সুন্দর মুহূর্তটা অনুভব করা যেত। আধার রাত, অন্ধকারে তলিয়ে আছে কক্ষ। ছোটখাটো দেহের ওপর শক্তপোক্ত দেহের পুরুষ আষ্টে পৃষ্ঠে মিশে আছে। মুখ গুজে রেখেছে বক্ষে। জোরপূর্বক হাত টেনে নিজের চুলের ভাঁজে গজিয়ে দিয়েছে। আদেশের সহিত বলল, হাত বুলিয়ে দাও। আদেশ অনুযায়ী তাই করল তাসফিন। নাক ঘষে গলদেশে। অস্তিত্ব নেই ফারহার। সমস্তটা জুড়েই যেন তাসফিনের অস্তিত্বের মাঝে বিলীন হয়ে আছে। আপনি রুমে যান না, আপনার বিছানা আছে তো? তোমার মতো নরম বিছানা নেই। আশ্চর্যের ন্যায় তাকালো ফারহা। মুখ উঠিয়ে তাকালো তাসফিন। সিহ! ডান ভুরু কুঁচকে নিল তাসফিন। কি বুঝেছি বললে? চুপ মেরে গেল ফারহা। বাঁকা হাসলো তাসফিন। বলো বলো, কি বুঝলে? কিছু না। তাহলে ঘুমাতে দাও। নাক মুখ কুঁচকে নিল ফারহা। ছোট্ট করে বলল, আপনি এত ভারী, আমি তো চ্যাপ্টা হয়ে যাব। ওজন নিতে শেখো মিসেস শেখ, সামনে যে আমার সমস্ত ভার তোমাকে বইতে হবে। চোখ টিপল তাসফিন। অবাক নেত্রে চেয়ে রইল ফারহা। উঠে বসলো তাসফিন। সহসা উঠে গেল ফারহা। সন্ধানী দৃষ্টিতে নিজের ওড়না খুঁজে চলেছে, অথচ তা যে তাসফিনের হাতের মুঠোই বন্দি। ওইটা দিন। কোনটা? ওড়না। না দিলে? নিম্নাষ্ঠ কামড়ে হাসলো তাসফিন। কড়া চোখে তাকালো ফারহা। না দিলে মাকে ডাকবো। ডাকো, তবে হ্যাঁ, আমার কিন্তু লজ্জা নেই। কিন্তু তুমি যদি পরে লজ্জা পাও, তাহলে আমাকে কিন্তু দোষ দিতে আসবে না বলে দিলাম। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ফারহা। প্রতি উত্তরে কিছুই বলল না। চুপ করে রইল ক্ষণকাল। দিয়ে দিন না। সে এগেইন। এবারেও চুপ করে গেল ফারহা। ফাজিল আপনি। গা দুলিয়ে হেসে উঠল তাসফিন। সুদর্শন পুরুষ। ফারহা মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তার পানে। পুরুষ মানুষ বুঝি এত সুন্দর? ক্লিন শেপ করা গাল, চওড়া বক্ষ, শক্তপোক্ত পুরুষ, সব দিক দিয়ে পারফেক্ট। এই সুদর্শন পুরুষ তার স্বামী। আকস্মাৎ নিজ ভাবনায় লজ্জায় নিমজ্জিত হয়ে যায় তার অঙ্গ। ঝলমলে সকালের সৌন্দর্য যেন এক স্বপ্নের মতো রীতিমতো। আকাশের মেঘের লুকোচুরি নেই। সোনালি রোদের আভায় চারপাশ ঝলমল করছে। শিশির বিন্দুতে সূর্যের আলো প্রতিফলিত হচ্ছে, মুক্তোর মতো ঝিকিমিকি করছে। বাতাসে মিষ্টি ঠান্ডা হালকা স্নিগ্ধতা ছড়িয়ে আছে। পাখিরা গুনগুন করে গান গাইছে, যেন তারা নতুন দিনের আনন্দে মেতে উঠেছে। দূরে স্কুলে যাওয়া শিশুর খিলখিলিয়ে হাসি মিলিয়ে যাচ্ছে সকালবেলা স্নিগ্ধ পরিবেশের সাথে। ফুলের বাগানগুলোয় মৌমাছিরা ব্যস্ত, আর কোকিলের কুহু কুহু ডাক যেন হৃদয়ে এক প্রশান্তির সুর তোলে। ঠিক সেই সময়গুলোতে পুরো একটি পরিবার একত্রে যখন থাকে, তখন আনন্দে আড্ডায় ভরে ওঠে পরিবেশটা। খাবার টেবিলে খাবার সাজিয়ে দিচ্ছেন শাহিলা আহমেদ, জয়নাল আহমেদ এবং সাজ্জাদুল আহমেদ দুজনেই এসেছেন। সঙ্গে এসেছে বাকিরা। রুবিনা শেখ এবং রিজওয়ান শেখ দুজনেই তাড়া দিলেন, জয়নাল ভাই, অনেকদিন তো হলো, এবারে আমাদের ছেলের বউটাকে হাতে তুলে দিন। রিজওয়ান শেখের কথায় শব্দ করে হেসে উঠলেন জয়নাল আহমেদ এবং সাজ্জাদুল আহমেদ দুজনেই। সাজ্জাদুল আহমেদ আওড়ালো, হারে কি যে বলিস রিজওয়ান, ফারহা তো তোদেরই। জয়নাল আহমেদ একই সঙ্গে বলেন, হ্যাঁ রিজওয়ান, ফারহা তো তোদের বাড়িরই বউ। রুবিনা শেখ চাপা অভিমান দেখিয়ে বলেন, তারপরেও তো আরিফা আপা মেয়ে দিচ্ছেন না, এটা কি ঠিক? না, একদমই ঠিক নয়। রুটিগুলো নিয়ে আস্তে আস্তে আওড়ালো আরিফা। এটা ঠিক নয়, কিন্তু আরিফা আহমেদ, শাইলা আপা, আপনি কিছু বলেন। শাইলা আহমেদ ঠোঁট টিপে হাসলেন। জয়নাল আহমেদ এবারে বলেন, না আরিফা, এবারে আর অপেক্ষা করানোর প্রয়োজন নেই। সামনের শুক্রবার তাহলে শুভ কাজটা সেরে ফেলা উচিত। চোখ দুটো চকচক করে উঠল রুবিনা শেখের। তাহলে কি শেষমেশ তার ছেলের বউ নিয়ে যেতে পারবে? সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো তাসফিন। জয়নাল আহমেদ নিজের কাছের চেয়ারে বসালো
এসো এসো, বসো তাসফিন। গুটি গুটি পায়ে নিচে এলো ফারহা। চোখাচোখি হয় দুজনের। দৃষ্টি আওড়ালো ফারহা। বাঁকা হাসি ফুটে উঠেছে ওষ্ঠ ফুটে। খাবার টেবিলে আসলো সবাই। ঝুমুর এসেছে সবে। তার পাশের খালি চেয়ারে বসেছে। নবীনকে দেখা মাত্রই তেলে বেগুনে জ্বলে উঠল ঝুমুর। ঠোঁট টিপে হাসল নবীন। খাবারের পর্ব শুরু হয়। খেতে বসেছে একে একে সবাই। স্নেহা বরাবরের মতোই ফারহার পাশে বসেছে। ললিতা, খাচ্ছিস? চোখ পাকিয়ে তাকালো ফারহা। ফিসফিস করে বলল, বান্ধবী ললিতা, চুপচাপ খা, না হলে তোর পাদের কাহিনী আমি কিন্তু ভাইরাস করে দেব। ভাইরাস কি রে? ভাইরাস মানে ভাইরাল। মুখখানি চুপসে আমির আটির মতো হয়ে গেল স্নেহার। সামনেই তো তার ক্রাশ সৌহার্দ্য বসে আছে, তাহলে এভাবে ফারহা তার ইজ্জতের ফালুদা করে দিচ্ছে? দাঁত কটমট করে তাকালো স্নেহা। রাগান্বিত স্বরে ফিসফিস করে বলল, দেখ, আমি কিন্তু মাকে সব বলে দেব। বাঁকা হাসলো ফারহা। বেশি বাড়াবাড়ি করলে মাইকিং করে আমি বিশ্ববাসীরে তোর পাদের কাহিনী বলুম, হাহা। বেফাঁসে পড়ে গেল স্নেহা। না পারছে সইতে, না পারছে কিছু বলতে। ফারহা এবং স্নেহার গুজুর গুজুর ফুসুর ফুসুর দেখছে কখন থেকে তাসফিন। বিরক্তের ন্যায় কপাল কুঁচকে নেয়। বউ কি এমন কথা বলছে তাকে দেখার বদলে? চোখাচোখি হয় দুজনের। ডান ভুরু উঁচিয়ে শুধায় তাসফিন। চোখের ভাষা বুঝল না ফারহা। হাত নাড়িয়ে চুপচাপ খেতে লাগলো সে। রোদের সোনালি আভা, নীরব অলসতা, আর একটা মিষ্টি প্রশান্তি। রোদ্দুর তখন ঠিক মাঝ আকাশে। চারপাশে সোনালি আলো ছড়িয়ে দিয়েছে। বাতাস হয়তো একটু গরম, কিন্তু তার মাঝেও শান্তি। দুপুরের আকাশ কখনো নীলচে ঝকঝকে, কখনো আবার হালকা সাদা মেঘের চাদরে ঢাকা পড়েছে। কখনো গ্রীষ্মের দুপুরে ঝড়ের আগমন বার্তা বয়ে দেয় গুমোট আহ্বাকে বইছে। সাইফুল ফিরেছে 2 দিনের জন্য। ডিরেক্ট কৃষ্ণপুর আসবে সে। বিছানায় শুয়ে আছে নূপুর, সঙ্গে আছে মাহির। ছেলেটা ঘুমাতে চায় না। যাও একটু, এখন ঘুমিয়েছে। হ্যালো। হ্যাঁ মাই ডিয়ার ওয়াইফ, বলো। সাইফুলের দুষ্টু কথা শুনে হাসলো নূপুর। এখন মনে পড়লো আপনার একটা ওয়াইফ আছে? পরনের কালো স্যুট খুলে পাশে রাখলো সাইফুল। বাড়িটা পুরো খালি, আপাতত সে একাই রয়েছে। তবে কিছুদিনের মধ্যে কৃষ্ণপুরে যাবে তাসফিন এবং ফারহার বিয়ে উপলক্ষে। জি ম্যাডাম, অবশ্যই মনে আছে। আমার একটা বউ আছে, একটা বাচ্চাও আছে তো। সহসা হেসে ফেলল নূপুর। উঠে বসলো বিছানায়, হাত রাখলো মাহিরের মাথায়। কবে আসবে তুমি? সময়টা দেখে নিল সাইফুল। 11টা বাজে সবে। আজকে সে ফিরেছে রাজশাহী থেকে। 2 রাত ঘুম হয়নি। এখন দিন 11টা, তাকে একটু ঘুমাতে হলো। পরশু আসছি কৃষ্ণপুর। হতাশ হলো নূপুর। কিন্তু কি আর করার, তাকে তো অবশ্যই সবটা মেনে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে পরশু সময় মতো চলে এসো কিন্তু। সাইফুল ছোট্ট করে বলল, হ্যাঁ। ক্ষণকালের জন্য চলল নীরবতা। নূপুর জিজ্ঞাসা করলো, খেয়েছো তুমি? বাইরে থেকে খেয়ে এসেছি, আপাতত এখন ঘুমাবো। ও, তাহলে উঠে খেয়ে নিও। সাইফুল আর কথা বাড়ালো না। নূপুর ফোনটা রাখতেই উঠে গেল মাহির। চোখ কচলে কচলে তাকালো। এই না, তুই ঘুমালি? দাঁত বের করে হাসলো মাহির। চট করে উঠে বাইরে দৌড়ে গেল। নূপুর উঠে বাইরে গেল। জিপ গাড়িতে বসেছিল তাসফিন। হঠাৎ গিয়ে মামা মামা বলে কোলে উঠে গেল মাহির। ইয়েস মাই বয়, ঘুম শেষ? আর ঘুম, মাত্র 15 মিনিট। কথার পিঠে কথা বলে উঠল নূপুর। হাসলো তাসফিন। নাক টেনে দিল মাহফিলের। থাক কুক নূপুর, তুই ভেতরে যা। নূপুর এবং তাসফিন পিঠাপিঠি বলতে বলতেই। তাসফিন নূপুরের থেকে মাত্র 2 বছরের বড়। নূপুর ভেতরে গেল। তাসফিন মাহিরকে জিপ গাড়ির ওপরের ডেস্কে বসিয়ে দিল। মামা, ওই যে মামি। আঙ্গুল তুলে সেই দিক পানে ইশারা করে দেখালো মাহির। তার দৃষ্টি অনুসরণ করে তাকালো তাসফিন। হলুদ রঙা কন্যা। প্রথম দেখাই তো হলদে সুখকে দেখেছে তাসফিন। পায়ের নুপুরটা ছনছন শব্দ তুলেছে। অধর বাঁকালো তাসফিন। নিজের দিকে তাকিয়ে লম্বা নিঃশ্বাস ছাড়ল। মাহির গাড়ির ওপর থেকে নামার জন্য ছটফট করছে। তাসফিন তাকে নামিয়ে দিল। মাহির দৌড়ে গেল ফারহার দিকে। ভারী ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে আছে ফারহা।
হাতের ইশারায় নিজের দিকে ব্যাগটা ছুঁড়ে দিতে বলল তাসফিন। ফারহা তাই করলো, ব্যাগটা ছুঁড়ে দিল তার দিকে। ক্যাচ করে ফেলল তাসফিন। মৃদু হাসলো সে। মাহির চট করে গিয়ে কোলে উঠে বসলো ফারহার। গালে ঠোঁট ছোঁয়ায় ছোট্ট করে হেসে উঠল খিলখিলিয়ে। বড় মামা তোমাকে দেয়নি, মামিকে দিয়েছি পাপ্পি। গাল দুলিয়ে হেসে উঠল তাসফিন। ফারহা পরপর চুমু খেলো মাহিরের। ফের হাসলো মাহির। তাসফিনের উদ্দেশ্যে আওড়ালো, মামা তোমাকে দেয়নি। এদিক সেদিক তাকালো তাসফিন। এগিয়ে এলো 2 কদম। আমি দিলে কড়া একটা চুমু দেব, আর নিলেও কড়া একটা চুমু নেব। তাসফিনের কথার অর্থ ধরতে পারেনি ছোট্ট মাহির, অথচ তা ঠিক বুঝতে পেরেছে ফারহা। গা শিরশির করে উঠল তার, নেত্র পল্লব কেঁপে উঠল ক্ষণে। নিচে নামিয়ে দিল ফারহা মাহিরকে। বিনা বাক্য ব্যয়ে চুপচাপ গুটি গুটি পায়ে দালানের ভেতরে চলে গেল মাহির। ফারহা যেতে চাইল, অথচ তাসফিন তা হতে দেয়নি। হাতে হাত স্পর্শ করায় একটুখানি সামনে টেনে দাঁড় করালো জিপ গাড়ির। নিজেও দাঁড়িয়ে এসে ফারহার সামনে, অধর কোণে ঝুলেছে ক্ষীণ হাসিটুকু। দেব নাকি একটা কড়া চুমু সুখ? নাক কুচকে নেয় ফারহা, মুখশ্রী জুড়ে কাঠিন্য ভাব। উফ, এত রাগও কেন সুখ? তোমার রাগ মানায় না তো। বুকে হাত গুজে দাঁড়ালো ফারহা, হেলান দেয় গাড়ির সহিতে। আপনি এত খারাপ, এটা আপনার ডিপার্টমেন্টের লোক জানে? হাসলো তাসফিন। এগিয়ে এলো কাছাকাছি, অনামিকা আঙ্গুলে আঙ্গুল ছোঁয়ায়। দৃষ্টি তার গোল গোল চোখের দিকে। চিকন নাকের ডগা ফুলে উঠেছে। অতিরিক্ত শিহরণে ফোঁস করে নিঃশ্বাস টেনে নিচ্ছে ফারহা। গভীর নয়ন বুলিয়ে নিচ্ছে তার আদল পানে। অনুভূতির অতলে তলিয়ে যাচ্ছে ফারহার সর্বাঙ্গ। অসভ্যতাম করার মতো কাউকে পাইনি, এই জন্য তো সুখ। তবে এখন পেয়েছি তো, তুমি ছাড়া কেউ তো জানে না আমি অসভ্য। কান দিয়ে রীতিমতো গরম ধোঁয়া বের হচ্ছে ফারহার। নির্লজ্জ। সেগেই, আপনি দয়া করে সরুন তো। শিশির ভেজা ঘাসের উপর চিকচিক করে ওঠে উঠোনের এক পাশে একটা পুরানো আম গাছ দাঁড়িয়ে আছে, যার ছায়ায় দাঁড়ানো জিপ গাড়িটা। দালানের পেছন থেকে তুলসী গাছ রাখা হয়েছে, আবার পেছনের তুলসী গাছের পরেই খড়ের গাদা এবং গরুর গোয়াল ঘর। হাতের স্লিপ গোটায় তাসফিন, এদিকে সেদিকে তাকালো সে। আকাশে আপাতত এখন পরিষ্কার দেখা যাচ্ছে। তাহলে ম্যাডামের সঙ্গে একটু দুষ্টুমি করাই যাক। গাড়িতে ওঠো। শুনতে পেল না বোধহয় ফারহা। কি বললাম? গাড়িতে ওঠো। দুপুরের কড়া রোদে চারপাশ ঝলমল করছে। ভারী বাতাস যেন এক অদৃশ্য অলসতা সবকিছু ঢেকে রেখেছে। রাস্তায় খুব বেশি লোকজন নেই, গাছের পাতাগুলো নীরব। রোদে চকচক করছে। এমন সময় ধুলো উড়িয়ে ছুটিয়ে চলেছে একটা জিপ গাড়ি। গাড়িতে বসে আছে তাসফিন শেখ এবং ফারহা। গরম বাতাসের মধ্যে তার ইঞ্জিনের গর্জন স্পষ্ট শোনা যাচ্ছে। কালো রঙের টায়ারগুলো পিচের রাস্তায় ঘর্ষণ সৃষ্টি করছে। মাঝে মাঝে ছোট ছোট পাথর ছিটকে যাচ্ছে তার গতির চাপে। সুন্দর ফর্সা আদলে, চোখে চশমা পরে। পাশে বসে থাকা বাচ্চা বউটা এক হাত দিয়ে জানালা ধরে রেখেছে। রোদ তার মুখে পড়ায় সে মুখ ফিরিয়ে নিচ্ছে বারংবার। জিপের পেছনে ধুলোয় কুয়াশা, পেছনে পড়ে থাকা পথ যেন সেই গাড়ির ছুটে যাওয়ার দিকে হা করে তাকিয়ে আছে। দুপুরের নীরবতার মধ্যে একমাত্র সেই জিপের শব্দই যেন প্রাণে এনে দিচ্ছে চারপাশে। গাড়ি কোনো গন্তব্যের দিকে যাচ্ছে, নাকি পথ চলাই তার উদ্দেশ্য, কে জানে। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ফারহা। তাসফিনের অভিব্যক্তি বোঝা দায়। আমরা কোথায় যাচ্ছি? উত্তর এলো না। দক্ষ হাতে ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে তাসফিন। অন্য হাতে চোখের সানগ্লাসটা খুলে বুক পকেটে গুজে রাখলো। হানিমুনে যাচ্ছি। বেফাস কথাবার্তা শুনে আহাম্মক বনে গেল ফারহা। তাকিয়ে রইল একইভাবে। শব্দ করে হেসে উঠল তাসফিন। মিসেস তাসফিন শেখ, আপনি কি আমার সঙ্গে হানিমুনে যেতে চান না? চুপটি করে বসে রইল ফারহা। হাত পা ছড়িয়ে কাঁদতে মন চাইছে তার। ইস, এটা যদি অন্য কেউ হতো তাহলে তো সে নাকানি চুবানি খাওয়াতো। কি হলো মিসেস তাসফিন শেখ, বলুন।
যাবেন না হানিমুনে? রাগলো ফারহা, কাট কাট কণ্ঠে বলল, এই লজ্জা করে না আপনার এইসব বলতে? আমি একটা বাচ্চা মেয়ে, আমার সামনে এইসব বলছেন? আল্লাহর ঠাডা পড়বে আপনার মাথায়। আমি কিন্তু খুব ধার্মিক বলে দিচ্ছি, ইমানদার বলতে পারেন। বাই এনি চান্স অভিশাপ দিয়ে দিলে সত্যি সত্যি ঠাডা পড়বে। সজোরে ব্রেক কষল তাসফিন। দৃষ্টি হলো তার তীক্ষ্ণ, চঞ্চল অধর দুটি স্থির হলো। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে সে। ভুল জায়গায় ভুল কথাগুলো বলে ফেললো বোধহয়। কি বললে? মুখয়াব জুড়ে গাম্ভীর্য ভাব। ফাঁকা ঢোক গিলল ফারহা। আমতা আমতা করে বলো, কিছু বলেনি, আল্লাহর কসম। মুখ ফসকে বেরিয়ে গেছে। কাঙ্ক্ষিত রমণীকে এইভাবে নির্জনে একাকী পেয়ে কি করা উচিত? লেফটেন্যান্টের মাথায় ঘুরছে এক দুষ্টু ইচ্ছেরা, যা ক্ষণে ক্ষণে জেঁকে বসেছে মস্তিষ্কে। শুকিয়ে আসা ওষ্ঠপুট আলতো করে ভিজিয়ে নিল সে। দৃষ্টি তার সামনের মেয়েটির থুতনিতে থাকা তিলটার দিকে। তাসফিন আশেপাশে দৃষ্টি বুলিয়ে ফিসফিসিয়ে বলল, একটা চুমু খাই। কঠিন আবদার, রাখা বড়ই দায়। নিজেকে সংযত করা প্রয়োজন। বাজে পুরুষকে তো মজা দেখাতেই হবে। সে যে এই কন্যাকে ফেলে গিয়েছিল। কিছুটা রূঢ় কণ্ঠে বলল, কখনো না। খারাপ মানুষ, বাজে পুরুষ। আমি বাসায় গিয়ে সব বলে দেব। আহ! ব্যথাতুর কণ্ঠে মৃদু স্বরে আর্তনাদ করে ওঠে ফারহা। লম্বা চুলগুলো টেনে ধরেছে তাসফিন। ক্ষুধিত মুখে আওড়ালো, কিছুটা দাঁত পিষে। এই, তোর উচিত ছিল না আমাকে ফোন করা? যেহেতু আমার বউ, সেই হিসাবে আমার বাড়িতে থাকা উচিত ছিল। আমাকে মানানো উচিত ছিল। আমি কি আগে তোর এই পবিত্র নিষ্পাপ মুখটা দেখেছি? কি করে জানতাম তুই আমার বউ? হো হো করে কেঁদে উঠল ফারহা। ব্যথা পেল মেয়েটা, নাকি ভয়? তাসফিন রাগে গজগজ করে বলল, আমি নির্দয় পাষাণ, তাই ফেলে চলে গেছি। কিন্তু তোর দায়িত্ব ছিল বইয়ের সব দায়িত্ব পালন করা। উচিত ছিল ফিরিয়ে আনা। এই আমার দিকে তাকা। আমি 1 বছর তোকে মিস করে ফেললাম। তোকে দেখাটা মিস করে ফেললাম। ফিরিয়ে দে 1 বছর। দীর্ঘ 12টা মাস। মানে বুঝিস? 365 দিন। ও গড, কতগুলো দিন! কান্নারা দলা পাকিয়ে বেরিয়ে আসছে ফারহার। দোষটা কি তার? লোকটা এতটা ভয়ঙ্কর। ভয়ে শিউরে ওঠে ফারহা। রাগে দুঃখে ব্যথিত কণ্ঠে বলল, সব দোষ কি আমার? আপনি চলে গিয়েছিলেন। আমি কি আপনাকে চিনি? আপনি আপনি তো আমাকে দেখেননি পর্যন্ত। তাহলে কি করে আপনার সম্পর্কে জানবো? কি করে অপরিচিত একজনকে ফোন করব? আপনি আসলে, আপনি না, খুব খুব খারাপ। আমি আপনাকে বিয়ে কপোলদ্বয় লালচে আভায় ছড়িয়ে পড়েছে। বলিষ্ঠ হাতের আঙ্গুলগুলো চেপে ধরেছে তাকে। হেঁচকি উঠে গেল মেয়েটার। নেক্সট টাইম যদি আর একবারও বলা হয় বিয়ে করব না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আই রিপিট, আমার থেকে খারাপ আর কেউ হবে না। ধুলো উড়িয়ে সামনের দিকে এগিয়ে চলেছে জিপ গাড়ি। কোনো গন্তব্য ছিল না, তবে এখন গন্তব্য হচ্ছে বাড়ির পথ। চুপচাপ ছিটে হেলান দিয়ে বসে আছে ফারহা। মাঝে মাঝে হেসকির শব্দ শুনতে পাচ্ছে পাশের যুবকটি। অধর বাঁকিয়ে হাসল সে। গাড়ির ডান দিকে ঘুরিয়ে বলল, আই উইল ট্রাই টু মেক ইউ ক্রাই এগেইন অ্যান্ড এগেইন। কারণ তোমাকে কাঁদলে দারুণ লাগে সুখ। থমকালো ফারহা, চকিত দৃষ্টিতে ঘুরিয়ে তাকালো তাসফিনের মুখপানে। সে হাসছে, চমৎকার সেই হাসি। এভাবে তাকিয়ে থেকো না সুখ, আমি নিষিদ্ধ। কিছু করে বসবো কিন্তু। আপনার মতো বাজে মানুষ আমি জীবনেও দেখি নাই। তাহলে দেখে নাও, আমি একটাই, লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ, কিন্তু একটাই। নাক কুঁচকে নিল ফারহা। মেজাজ বিগড়ে গেল তার। অশ্রুসিক্ত নয়নে তাকালো আকাশ পানে। আকাশটা বুঝি তার দুঃখে কাঁদবে। নিকষ কালো রাত। চারিদিকে ভয়ানক নীরবতায় আচ্ছন্ন। গভীরে অন্ধকারে ডুবে আসছে পৃথিবী। বাতাসও যেন থমকে গেছে। গাছে পাতাগুলো নড়ছে না। দূরে গাছে বসে থাকা রাতের প্যাঁচার ডাক ভেসে আসছে, যেন এই অন্ধকারের সাক্ষী। ধীরে ধীরে রাতের আধার ভাঙতে শুরু করেছে। আকাশের পূর্ব প্রান্তে প্রথম আলো ফুটে উঠল বোধহয়। কালো মেঘগুলো হালকা গোলাপি আর কমলা রঙে রাঙিয়ে তুলেছে। পাখিরা একে একে ডানা ঝাপটাতে শুরু করেছে।
তাদের কিচিরমিচির শব্দে প্রাণ ফিরে আসে চারপাশে। সূর্যের প্রথম রশ্মি আকাশে ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে। অন্ধকারের চাদর সরে গিয়ে পৃথিবীর আলো স্পর্শ পেল, আর গাছের পাতাগুলো যেন প্রাণ ফিরে পায়। শিশির বিন্দুগুলো ঝকমক করে ওঠে। রাতের সেই ভয়ঙ্কর পরিবেশ যেন কখনোই ছিল না। নতুন সকাল শুরু হয় আশার আলো নিয়ে। বাড়ির শুদ্ধ লোক ব্যস্ত আছে কাজে। বিয়ে বাড়ি মানেই কাজের হাট বসে। আজকে ফারহার আংটি বদল। তাসফিন আর ফারহা এই অনুষ্ঠান করতে উঠে পড়ে লেগেছে রুবেনা শেখ। ছেলের বিয়ে বলে কথা, একটা কিছু কমতি দেবে না তিনি। বাড়ি সাজানো হয়েছে সেই কখন। অনুষ্ঠান শুরু হবে বিকালের দিকে। বিছানায় এতগুলো ড্রেস, শাড়ি, জুয়েলারি রাখা। স্নেহা একের পর এক জুয়েলারি ড্রেস দেখছে। আয়নার সামনে বসে আছে ফারহা। ভীষণ মন খারাপ তার। প্রথম, তার ফ্যামিলি ছেড়ে চলে যাবে সে। দ্বিতীয়ত, তাসফিন বড্ড রাগী। সেটা তো সে সকালেই দেখেছে। মনের মধ্যে এক আকাশ সম অভিমান নিয়ে বসে রয়েছে ফারহা। ঢোক গিলল ফারহা। সুপ্ত ভালোবাসাটুকু পরিপূর্ণতা পাবার পূর্বেই তার নিমিষেই কপ্পরের ন্যায় উবে গেল। ফারহা, এই দেখ, এই ড্রেসটা আমাকে কত মানাবে, তাই না? পাকিস্তানি একটা ড্রেস সামনে ধরে স্নেহা। হলুদ রঙের তা, ভীষণ ভালো লাগছে তাকে। অথচ একবারের জন্যেও মুখ ফেরায়নি ফারহা। অবাক হলো স্নেহা। এগিয়ে গেল ফারহার দিকে। কিরে, কি হয়েছে তোর? কিছু না, ছোট করে জবাব দিল ফারহা। ভুরু উঁচিয়ে শোধায় স্নেহা। তাই নাকি? তাহলে এরকম মুখ বাঁকিয়ে রেখেছিস কেন? এই, তোর বিয়ে, তোর জন্য এত অনুষ্ঠান, আর তুই নাকি একদম চুপচাপ। আসলে, কারোর পদধ্বনি কর্ণ স্পর্শ করলো দুজনের। আয়নায় স্পষ্ট ফুটে উঠেছে তাসফিনের মুখায়ব। আরে ভাইয়া, আপনি? ভেতরে প্রবেশ করলো তাসফিন। দৃষ্টি তার সামনের কন্যার দিকে। মৃদু স্বরে বলল, আমার কিছু কথা আছে। ঠোঁট টিপে শব্দবিহীন হাসল স্নেহা। আচ্ছা, আপনারা কথা বলুন, আমি এক্ষুনি আসছি। বাইরের দিকে পা বাড়ায় স্নেহা। যাওয়ার পূর্বে দরজাটা টেনে দিয়ে গেল খানিকটা। দৃষ্টি মিলে নিল দুজনার। তবে তা ক্ষণিকের জন্য। নত মস্তকে বসে রইল ফারহা। বাক্যের ন্যায় অধরগুলো দুটো স্থির তার। কিঞ্চিত ভয়ে জেঁকে ধরেছে তাকে। চুপচাপ রইল সে। পা জোড়ায় এগিয়ে এলো। মেয়েটা আন্দাজ করতে পেরেছে যুবক তার অতীব নিকটে রয়েছে। বসলো পাশে। ছোটখাটো শরীরের মেয়েটার দিকে তাকালো। লিসেন ফারহা, এতটা প্যানিক করার কিছুই নেই। আই নো আমি রাগী, বাট শুধু ক্ষণিকের জন্য। তুমি চাইলে আমার রাগ পানি করতে পারো, তাও তা এক মুহূর্তের মধ্যে। ততটা ক্ষমতা তোমার আছে। কপালে পড়ল ভাঁজ। অদ্ভুত নয়নে তাকালো তাসফিন। দৃষ্টি ফেরায় ফারহা। এই লোকটার রাগ সে পানি করবে? আপনি রুম থেকে চলে যান, না গেলে লাথি দিয়া নেটওয়ার্কের বাইরে ফেলা দিমু। সশব্দে হেসে উঠল তাসফিন। উঠে দাঁড়ালো তৎক্ষণাৎ। পেছন থেকে হাত সামনে এনে সাপের মতো গলা পেঁচিয়ে ধরে মেয়েটার। কোনো একদিন আঁধারে ডুবে থাকা রজনীতে একাকী আমার বাহুতলে পিষ্ট হবে, সেই খেয়াল রেখো মেয়ে। তার জন্য শক্তি প্রয়োজন তোমার। এখন এই লাথিতে শক্তি অপচয় না করে সঞ্চয় করে রাখো। লজ্জায় রাঙা হলো মুখশ্রী। ধূপ শব্দটি প্রগাঢ় হলো। ফের দৃষ্টি হলো নত ফারহার। তবে কমল না তার রাগ। সন্ধ্যার আকাশে তখন নরম বেগুনি আর কমলা রঙের খেলা। সূর্য অস্ত যাচ্ছিল ধীরে ধীরে। বাতাসে একটা মিষ্টি ঠান্ডা ভাব। হালকা দুলে যাওয়া ফেরি লাইটসগুলো যেন পুরো পরিবেশটাকে এক মোহময় আবরণে ঢেকে দিয়েছে। চারপাশে ছোট ছোট দ্বীপ জ্বলছে। মোমবাতির আলোয় ঝিকিমিকি করছে সাজানো টেবিলগুলো। গাছের পাতার ফাঁক দিয়ে জ্বলজ্বল করছে রঙিন লাইট। যেন তারারাও আজ এই আনন্দে যোগ দিয়েছে। এক পাশে ছোট্ট একটা মঞ্চ, ফুলের তোড়ায় সাজানো, যেখানে বর কনে বসবে। অতিথিরা হাসি মুখে এসে শুভেচ্ছা জানাচ্ছে। কেউ কেউ ছবি তুলতে ব্যস্ত, আর বাচ্চারা দৌড়ে বেড়াচ্ছে আনন্দে। হালকা মিউজিক বাজছে, রোম্যান্টিক কিন্তু শান্ত একটা সুর, যা পুরো পরিবেশকে আরো স্বপ্নীল করে তুলেছে।
খাবারের টেবিল থেকে ভেসে আসছে সুগন্ধি, যেন সন্ধ্যার আবেশে আরেকটু উষ্ণতা যোগ করছে। আংটি বদল অনুষ্ঠান শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। কালো রঙের কুর্তি জড়িয়েছে তাসফিন। সৌহার্দ্য একই রকমের কুর্তা পরেছে, তবে নিচের দিকটা ভিন্ন। মাহির এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে ব্যস্ত, তার পিছু ছুটে চলেছে ঝুমুর। মাহির, দাঁড়া! এই মাহির! খালামণির কথা শুনতে নারাজ সে। চট করে গিয়ে কোলে উঠে গেল নবীনের। হেই নবাব, দৌড়াচ্ছ কেন? নবাব ডাকটা ভালো লেগেছে তার। খিলখিলিয়ে হেসে উঠল মাহির। খালামণি! আঙ্গুল উঁচিয়ে দেখালো মাহির সামনের দিকে। সেই দিকে তাকালো নবীন। ঝুমুর দাঁড়িয়ে আছে, বাদামি রঙের লং ড্রেস পরেছে মেয়েটা। অমায়িক লাগছে তাকে। এই মাহিরের বাচ্চা, নেমে আয় বলছি। নেমে গেল মাহির, এবার ছুটে নবীনের পেছনের দিকে। হা হা করে হেসে উঠল নবীন, কারণ ব্যতীত হাসায় বিরক্ত হলো ঝুমুর। পাগলের মতো হাসছেন কেন? থেমে গেল নবীন। এত বড় অপমান! আসলে কি বলতো, সামনে যদি এত বড় পাগলি থাকে তাহলে তো না হেসে উপায় আছে। ডিরেক্ট পাগলি বলে সম্বোধন করেছে ঝুমুরকে। অবাক নেত্রে চেয়ে রইল ক্ষণকাল ঝুমুর। তেতে উঠল সে। তোমার তো সাহস কম না আমাকে পাগলি বলো? তোমার তো সাহস কম না আমাকে পাগল বলো? চুপটি করে গেল ঝুমুর। মেজাজ খারাপ করতে চাচ্ছে না সে। আপাতত অনুষ্ঠানে কোনো রকম ঝামেলা করতে চায় না সে। চুপচাপ স্থান ত্যাগ করলো। নবীন মনে মনে কুটিল হাসলো। মজা পেয়েছে সে।